শুভ দুপুরবেলা। আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আমি গল্প পাঠ করছি চাঁদ ও ভূত, তার পরবর্তী অংশ আমি পাঠ করব। আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি। রথযাত্রা আজও 52 বছর পর এইভাবে দুদিন রথযাত্রা হয়। খবরে শুনলাম 1971 সালে নাকি এইরকম দুবার রথযাত্রা হয়েছিল। ছোট্ট সোনা বন্ধুরা, তোমাদের গল্পটা ভালো লাগবে। এসো তাহলে আমরা পাঠ শ্রবণ করি। মহারাজকে সদর দরজার কাছে দেখেই একজন বুড়ো মতো মালি ভেতর থেকে বেরিয়ে এলো। মহারাজ বললেন, গিন্নিমার সঙ্গে একবার দেখা করব, একটু খবর দাও। এই গিন্নিমাই বাড়ি সমেত এই জমিটা বৃদ্ধাশ্রমকে দান করেছিলেন। একটু পরে তিনি তাদের ভেতরে ডেকে পাঠালেন। মহারাজ বললেন, একটু বিশেষ ব্যাপারে আপনাকে বিরক্ত করতে এসেছি, কিছু মনে করবেন না। না না, সে কি, বলুন কি দরকার, বলে তিনি মহারাজের মুখের দিকে তাকালেন। আচ্ছা, আমাদের আশ্রমের ছাত্রাবাসে যে বাড়িটায়, সেখানে কি কোনো লোকের মৃত্যু হয়েছিল? এতদিন পরে এ কথা কেন প্রশ্ন করছেন, জিজ্ঞেস করতে পারি কি মহারাজ? ভদ্রমহিলার কণ্ঠস্বর যেন কেমন করুণ শোনাল। মহারাজ তখন ছাত্রটিকে দেখিয়ে তারা চাক্ষুষ করেছিল যা যা তাকে নিবেদন করলেন। ভদ্রমহিলা সব শুনে কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমরা একটু আমার সঙ্গে ভেতরে এসো তো বাবা, বলে তাদের নিয়ে তার শয়নকক্ষে গিয়ে ঢুকলেন। সেখানে দেয়াল জোড়া একটা বিরাট তৈলচিত্র সোনালি ফ্রেমে বাঁধানো ছিল। তারা দুজন ঘরে পা দিতেই চমকে উঠল। হ্যাঁ, ঠিক এই চেহারা দেখেছি, এমনি মাথায় টাক, এই চশমা, ঠিক এই রকম, গলায় কমফোর্টার জড়ানো। ভদ্রমহিলা আঁচল দিয়ে হঠাৎ মুছতে মুছতে আবার বৈঠকখানা ঘরে ফিরে এলেন। তারপর মহারাজকে বললেন, ওরা যাকে দেখেছে উনি আমারই স্বামী। এই বাগান বাড়িতে তার মৃত্যু হয় বিনা চিকিৎসায়। ডাক্তার ওষুধ দিতে গিয়েছিলেন, কিন্তু আত্মীয় স্বজনেরা ষড়যন্ত্র করে তাকে সে ওষুধ খেতে না দিয়ে মেরে ফেলে, আর এই বিপুল বিষয় সম্পত্তির হস্তগত করার লোভে। কারণ তিনি ছিলেন নিঃসন্তান। কিন্তু তিনি যে অনেক আগে আমার নামে সব উইল করে দিয়েছিলেন, সে খবর তারা জানতে পারেনি। তার আত্মা তাই এখনও ওষুধ খাবার জন্যে ঘুরে মরছে। আহা, ওষুধ খেলেই ভালো হয়ে উঠবেন, রোগ সেরে যাবে, মনে মনে কত আশা করেছিলেন। বলতে বলতে থেমে গিয়ে আঁচল দিয়ে নিঃশব্দে ছেলের চোখের জল মুছতে লাগলেন ভদ্রমহিলা। তারপর মহারাজকে বললেন, দেখুন, তার আত্মার যাতে মুক্তি হয় তার জন্যে স্বস্তি সস্তায়ন প্রভৃতি যা কিছু করতে হয় এবং তার জন্যে যত খরচ লাগে আমি দেব, আপনার তার ব্যবস্থা করুন। আমি যাদের হাতে টাকা দিয়ে গয়াতে পাঠিয়েছিল ওর পিণ্ডদান করতে, তারাও তাহলে ফাঁকি দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে আমার সঙ্গে, নইলে এখনও কেন তার আত্মা এইভাবে ওখানে ঘুরছে? বক্তা এই পর্যন্ত বলে হঠাৎ থেমে গেলেন। তখন সবাই একসঙ্গে বলে উঠলেন, তারপর কি হলো বলুন? সেটাই তো সবচেয়ে বিস্ময়কর। মহারাজরা শাস্ত্রজ্ঞ পণ্ডিত আনিয়ে শাস্তি সস্তয়ন যাগ যজ্ঞ অনেক কিছু করলেন ঠিক সেই ঘরে, এবং বললে বিশ্বাস করবেন না, তারপর থেকে প্রায় 1 বছর কেটে গেছে, কেউ কোনো দিন ভয় পায়নি।
বা সেই মূর্তিকে দেখেনি, তাই নাকি? একজন বলে উঠলেন। তখন ভদ্রলোক বললেন, বৃদ্ধাশ্রম তো কাছেই, বেশি দূর নয়। ইচ্ছে করলে একদিন গিয়ে মহারাজকে জিজ্ঞেস করে আসতে পারেন। তিনি সাধু সন্ন্যাসী মানুষ, মিথ্যা বলবেন না কখনোই। বলে কণ্ঠস্বরটা হঠাৎ একটু চড়িয়ে দিয়ে বললেন, বিজ্ঞানের জায়গাতে তো সবই পঞ্চমুখ, জয়গানে সবাই পঞ্চমুখ। কিন্তু এর কি কোনো এক্সপ্লেনেশন দিয়েছেন আপনাদের এসব বৈজ্ঞানিকরা? অথচ মানুষের কাছে এর চেয়ে বড় জিজ্ঞাসা আর কি থাকতে পারে? এই বলে ভদ্রলোক চুপ করলেন। তার সঙ্গীরাও আর কোনো জবাব না দিতে পেরে মৌন হয়ে রইলেন। কিন্তু আমার মনের মধ্যে সব যেন কেমন তালগোল পাকিয়ে গেল। ভদ্রলোক যা বললেন তা যেমন সত্যি, তেমনি চন্দ্রলোকে মানুষের এই পদার্পণ, এর চেয়ে বিস্ময়কর ঘটনা আর কি হতে পারে? তাহলে কি বিজ্ঞানের গণ্ডির বাইরে এই পরলোকগত তত্ত্ব? তাই বিজ্ঞান আজও এর কোনো হদিশ করতে পারেনি। কে জানে। ধন্যবাদ বন্ধুরা। গল্প কেমন লাগলো তোমাদের? অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরোগ থাকো শরীরে এবং মনে।